আসসালামু আলাইকুম। সবাইকে কাজ শক্তি ক্ষমতার তৃতীয় ক্লাসে স্বাগতম। আজকে এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার 3 নাম্বার ক্লাস আর প্রবলেম সলভিং এর 2 নাম্বার ক্লাস। প্রথম ক্লাসটা ছিল হচ্ছে থিওরিটিক্যাল এবং এর পরের দুটো হচ্ছে প্রবলেম সলভিং। তোমরা যদি আগের প্রবলেম সলভিং ক্লাসটা না দেখে আসো চাইলে ওটা দেখে আসতে পারো, প্লেলিস্টে পেয়ে যাবা। আচ্ছা, তাহলে চলো আমাদের প্রথম ম্যাথটা দেখা যাক। আমাদের প্রথম ম্যাথে দেখো এখানে কী বলছে। আমাদের প্রথম ম্যাথে এখানে একটা গ্রাফ দেওয়া আছে এবং গ্রাফের এই বলা আছে যে লেখচিত্রটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভর, ঠিক আছে, মানে এটা হচ্ছে একটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর একটা ফিগার এবং সেটার ভর হচ্ছে কত 2 কেজি। মানে এটার যে এক্স্যাক্ট কাজটা হচ্ছে কি, মনে করো এটা হচ্ছে ভূমি, এখানে হচ্ছে একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটা এখান থেকে নিচের দিকে পড়তেছিল এবং এটার যে ভরটা আছে ভরটা হচ্ছে 2 কেজি, ঠিক আছে, এই ভরটা হচ্ছে 2 কেজি এবং সেইটার গ্রাফটা এই জায়গায় দেওয়া হয়েছে। তো গ্রাফের এদিকে আছে হচ্ছে গতিশক্তি, ঠিক আছে, এদিকে হচ্ছে আমাদের এই যে গতিশক্তিটা আছে আর এদিকে আছে হচ্ছে আমাদের সময়। ওকে, এখন আমাদের প্রথম কোয়েশ্চেনটা করছে যে বস্তুটি ভূমি স্পর্শের মুহূর্তে বেগ কত ছিল নির্ণয় করো, ঠিক আছে, বস্তুটি ভূমি স্পর্শের সময় বেগ কত ছিল। এখন দেখো আমাদের যে বস্তুটা সেটা ভূমি স্পর্শ করছে কোন সময়ে। দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের জিরো টাইম। জিরো টাইম কোন জায়গায়, যে টাইমটাতে আমাদের বস্তুটা একদম পিকে ছিল, এই জায়গায় হচ্ছে আমাদের টিটা কত, এই জায়গায় আমাদের টাইমটা হচ্ছে জিরো এবং এই জায়গায় গতিশক্তিটা কত হবে, গতিশক্তি একদম জিরো। দেখো কারণ এই জায়গায় আমার যে ভ্যালোসিটিটা ওটা হচ্ছে জিরো, যেহেতু ভ্যালোসিটি জিরো তার মানে আমার যে গতিশক্তিটা আছে হাফ এমভি স্কোয়ার, এই পুরো ভ্যালুটা হয়ে যাবে কি জিরো। তার মানে এই পয়েন্টে মানে টি সময় যখন জিরো, আমার বস্তুটা যখন একদম পিকে আসে তখন আমার গতিশক্তিটা হচ্ছে জিরো এবং গতিশক্তি একবারে পিক সর্বোচ্চ হবে কখন, গতিশক্তিটা একবারে সর্বোচ্চ হবে যখন আমার বস্তুটা একদম টু দ্য গ্রাউন্ড চলে আসবে। মনে করো এটা হচ্ছে আমার একবারে বস্তুটা একবারে গ্রাউন্ডে চলে আসছে, ঠিক আছে, বা গ্রাউন্ডে চলে আসছে, এখনও গ্রাউন্ডের সাথে মানে ভূমির সাথে আমার সংঘর্ষটা হয় নাই শুধুমাত্র, ঠিক আছে, কিন্তু আমার যে এখানের যে হাইটটা আছে হাইটটা একদম জিরো হয়ে গেছে এবং এই জায়গায় আমার যে গতিশক্তিটা আছে মানে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি কততে আছে, একদম ম্যাক্সিমামে আছে। ওকে, কাইনেটিক এনার্জিটা এই জায়গায় ম্যাক্সিমাম আছে। তার মানে আমার বস্তুটা যেটা ছিল সেটা উপরের থেকে নিচে পড়ার পরে মানে এই পয়েন্টে আসার পরে তার গতিশক্তিটা সর্বোচ্চ হয়েছে। সেটা কত সেকেন্ড পরে, সেটা বলছে 8 সেকেন্ড পরে আমার গতিশক্তি সর্বোচ্চ হয়েছে। তার মানে আমার এই যে পজিশনটা, এই পজিশনে আমার টাইম হচ্ছে 8 সেকেন্ড এবং বলছে এই মুহূর্তে, শেষ মুহূর্তে, ভূমি স্পর্শের মুহূর্তে বস্তুর বেগ কত ছিল। তাহলে আমরা জানি যে বস্তুর ভূমি স্পর্শের মুহূর্তে সর্বোচ্চ গতিশক্তি কত ছিল, এই যে সর্বোচ্চ গতিশক্তিটা জায়গায় দেওয়া আছে এটা হচ্ছে ম্যাক্সিমাম যে কাইনেটিক এনার্জিটা। তার মানে ভূমি স্পর্শের সময় আমার যে গতিশক্তিটা মানে হচ্ছে হাফ এমভি স্কোয়ার, এটা হচ্ছে কি সর্বোচ্চ গতিশক্তিটা কত ছিল 6146.56 জুল, ঠিক আছে। আমরা যদি এখানে ভর ইজ ইকুয়াল টু 2 কেজি বসাই তাহলে কী হবে, হাফ ইন্টু ভর হচ্ছে 2 কেজি অ্যান্ড ভি স্কোয়ার, আমার এখানে ভি এর ভ্যালুটাই দরকার এবং সেখানে কত আসবে 6146.56, ঠিক আছে, এবং এখান থেকে কাটার পরে আমার ভ্যালুটা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে 6.46.56 এবং আমার যে ভ্যালোসিটিটা আছে সেটা যদি আমরা এই ভ্যালুটাকে রুট করি তাহলে আমি আমার আনসার পেয়ে যাব। তো এখান থেকে আমার যে ভ্যালোসিটিটা আসবে সেটা আসবে কত, সেটা আসবে হচ্ছে 78.4 মিটার পার সেকেন্ডস, ঠিক আছে, মিটার পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমার একবারে শেষ মুহূর্তের যে ভ্যালোসিটিটা, ঠিক আছে, এটা হবে আমার আনসার। কারণ কি একবারে আমার যে কাইনেটিক এনার্জিটা সেটা সর্বোচ্চ হবে একবারে লাস্ট মোমেন্টে গ্রাউন্ডে আসার আগে। তো সেই জায়গায় আমার কাইনেটিক এনার্জিটা এই জায়গায় দেওয়া আছে, তো আমার একবারে লাস্ট মোমেন্টে আমার কাইনেটিক এনার্জিটা দেওয়া আছে এবং কাইনেটিক এনার্জি মানে গতিশক্তির ফর্মুলাটা আমরা জানি, তো সেটা হিসেবে বসাই দিলে লাস্ট মোমেন্টে আমার যে বেগটা আছে সেটাও সর্বোচ্চ হবে। এই জায়গায় আমার কাইনেটিক এনার্জি যেমন সর্বোচ্চ, আমার যে ভ্যালোসিটি ওইটা হচ্ছে একবারে ম্যাক্সিমাম পজিশনে থাকবে। ওকে, আমাদের পরের ম্যাথে বলা হয়েছে যে উদ্দীপকের তথ্য অনুযায়ী শক্তির সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে কিনা। তো এখানে দেখো সংরক্ষণশীলতা নীতি আমরা বলছিলাম যে কোনো বস্তুর যে কোনো সময়কার যে সর্বোচ্চ শক্তি মানে মোট শক্তিটা সেটা সবসময় সেম থাকবে। তো এখন কথা হচ্ছে আমরা কয়টা সময়ের মোট শক্তি দেখাবো। তো দেখো আমাদের গ্রাফে এখানে 3টা সময় দেওয়া আছে, একটা হচ্ছে জিরো টাইমে, একটা হচ্ছে 8 সেকেন্ডে, একটা হচ্ছে 4 সেকেন্ডে, মানে হচ্ছে যখন আমার বস্তুটা একবারে মিডল অবস্থায় থাকবে, যখন বস্তুটা এই জায়গায় থাকবে, ঠিক আছে, এই জায়গায় কত 4 সেকেন্ড। এটা আমরা অন্য একটা কালার দিয়ে হাইলাইট করে দিই যে এটা হচ্ছে আমাদের 4 সেকেন্ড। তাহলে আমরা হচ্ছে বস্তুটাকে 3টা পজিশনে বস্তুর যে সর্বোচ্চ ইয়েটা আছে, যে মোট শক্তিটা আছে সেটা আমরা ক্যালকুলেট করবো। একটা হচ্ছে 0 সেকেন্ডে, একটা হচ্ছে 4 সেকেন্ডে, একটা হচ্ছে 8 সেকেন্ডে। তো সর্বপ্রথম আমাদের বের করতে হবে যে বস্তুর উচ্চতাটা কত ছিল, ঠিক আছে, আমার যে বস্তুর হাইটটা কত ছিল। কারণ কি হাইট না বের করলে আমাদের যেখানে কাইনেটিক বা পটেনশিয়াল আমাদের যে স্থিতিশক্তিগুলো আছে সেগুলো আমরা বের করতে পারবো না। তো হাইট বের করার আগে আমাদের সেই গতির শক্তিতে ফিরে যেতে হবে। যে আমরা একটা গতিতে একটা সূত্র দেখছিলাম যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ঠিক আছে, এবং এটার যখন আমরা উচ্চতার সূত্রগুলো দেখতাম সেটা কীরকম ছিল, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ জিটি স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের দরকার হচ্ছে হাইটটা কত, এই হাইটটা আমরা জানি না। তো আমরা বুঝতে পারতেছি যে ইনিশিয়াল পজিশন থেকে একটা বস্তুকে ছাড়া হয়েছে উপর থেকে, ঠিক আছে, একটা বস্তু উপর থেকে ছাড়া হয়েছে, যেখানে তার ইনিশিয়াল যে ইয়েটা ছিল, ইনিশিয়াল যে ভ্যালোসিটিটা ছিল সেটা ছিল 0, ঠিক আছে। তার মানে এই পুরো ভ্যালুটা হয়ে যাবে কি 0। এবং আমাদের যে ডিস্টেন্সটা দেখো, এখন কথা হচ্ছে আমাদের যে গ্র্যাভিটি, এটা কি আমরা প্লাসের গ্র্যাভিটি ইউজ করবো না মাইনাসের গ্র্যাভিটি ইউজ করবো, ঠিক আছে। দেখো আমাদের যে দূরত্বটা আছে, আমাদের যে উচ্চতাটা আমরা যেহেতু ক্যালকুলেট করতেছি, কিন্তু আমরা এখানে ক্যালকুলেট করে কীভাবে করবো, যে আমাদের উচ্চতাটা কাভার করছে কতটুকু, ঠিক আছে। 8 সেকেন্ডে সে যতটুকু উচ্চতা কাভার করবে সে ততটুকু উচ্চতায় ছিল, তার মানে আমাদের উচ্চতার ক্যালকুলেশনটা হবে নিচের দিকে, ঠিক আছে। আমার যে ডিস্টেন্সটা সেটা আমরা নিচের দিকে কাউন্ট করব, এবং আমার যে গ্র্যাভিটি আছে সেটাও নিচের দিকেই আছে, ঠিক আছে। তো অ্যাজ ইউজুয়াল আমরা জানি গতি যেদিকে আছে সেদিকে আমরা প্লাস ধরবো, তো গতি হচ্ছে নিচের দিকে, তো গতিও যেহেতু নিচের দিকে, গ্র্যাভিটিও নিচের দিকে, এইচও নিচের দিকে, মানে হচ্ছে দূরত্ব যেটা আছে সেটাও নিচের দিকে, ঠিক আছে। তার মানে আমরা সবগুলো ভ্যালু জায়গায় প্লাসে ধরবো। তো ওই হিসাবে আমরা যদি এইচটা ক্যালকুলেট করতে যাই, আমাদের এইচের ভ্যালু আসবে হচ্ছে হাফ ইন্টু আমাদের জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু টি কত, টি হচ্ছে 8 স্কোয়ার। ওকে, তো এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আমার আনসার আসবে 313.6 মিটার। ওকে, তো এইটা হচ্ছে আমার বস্তুর যে হাইটটা ছিল, মানে বস্তুর যে পিক অবস্থা, বস্তুর যে সর্বোচ্চ অবস্থায় ছিল, সেখানে বস্তুর হাইটটা কত ছিল, সেটা হচ্ছে আমার এই যে 313.6 মিটার, মানে এই অবস্থায় বস্তুর যে উচ্চতাটা ছিল সেটা হচ্ছে 313.6 মিটার। ওকে, তো এখন আমরা ক্যালকুলেট করবো যে বস্তুর 3 অবস্থাতে মোট শক্তিটা কত ছিল, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখি যে সর্বোচ্চ প্রথম হচ্ছে 0 সেকেন্ড অবস্থায়, ঠিক আছে। 0 সেকেন্ড অবস্থাতে তার কত ছিল, 0 সেকেন্ড অবস্থায় বস্তুর অবস্থানটা কোন জায়গায় দেখো, একবারে পিকে সর্বোচ্চ অবস্থায় 0 সেকেন্ড, ঠিক আছে। তো সর্বোচ্চ আমরা জানি যে কোনো পজিশনে বস্তুর দুইটা শক্তি থাকে, একটা হচ্ছে তার গতিশক্তি, আরেকটা হচ্ছে তার স্থিতিশক্তি। ওকে, তো 0 সেকেন্ড অবস্থায় তার গতিশক্তি কত হবে, এটা অবভিয়াসলি 0 হবে, কারণ হচ্ছে কি আমার যে পুরো ভ্যালোসিটিটা আছে এটা জেগে 0, ইনিশিয়াল কন্ডিশনে তার পুরো ভ্যালোসিটিটা 0, যেহেতু ভ্যালোসিটি 0 তার মানে পুরো কাইনেটিক এনার্জিটাই 0 হবে। প্লাস আমার স্থিতিশক্তি কত হবে, দেখো আমরা জানি এম হচ্ছে 2, জি হচ্ছে 9.8, এবং এইচ কত, এইচ হচ্ছে আমার যে হাইটটা আছে, তো হাইটটা কত আছে এই জায়গায়, হাইট হচ্ছে আমাদের 313.6 মিটার। ওকে, 313.6 মিটার। তো এখানে আমার যে টোটাল ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 6146.56 জুল। ওকে, তো এটা পাইলাম আমি আমার একটা ভ্যালু, এটা হচ্ছে আমাদের একটা ভ্যালু, ঠিক আছে। এটা কোন জায়গার অবস্থায়, এটা হচ্ছে আমাদের যে একবারে টি সেকেন্ড সময়ে বা সর্বোচ্চ উচ্চতায়, এটা হচ্ছে আমার যে টোটাল যে এনার্জিটা আছে, ঠিক আছে। তো টোটাল এনার্জি কীরকম, যে এই ভ্যালুটা যেটা আমাদের গতিশক্তি এবং স্থিতিশক্তির যোগফল, এটা হচ্ছে মোট শক্তি। ওকে, এটা হচ্ছে আমাদের মোট শক্তি। তো এখন আমরা ক্যালকুলেট করব টি যখন 4 সেকেন্ডে আসে, ঠিক আছে। টি 4 সেকেন্ড মানে কি, সময় হচ্ছে 4 সেকেন্ড, তো 4 সেকেন্ডে সে কতটুকু উচ্চতায় আসছে বা এটা, তো 4 সেকেন্ডে আমাদেরকে দেখতে হবে সে কতটুকু ডিস্টেন্স কাভার করছে। ওকে, 0 থেকে 4 সেকেন্ডে সে কতটুকু নিচে নেমে আসছে, তাহলে আমি তার 4 সেকেন্ডের উচ্চতাটা বের করতে পারবো। তো 0 থেকে 4 সেকেন্ডে কতটুকু নিচে নামে আসছে, আমাদের আবার সেম ফর্মুলাটা ইউজ করবো আমরা, যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, শুধুমাত্র এখানে চেঞ্জ হবে কি, আমার যে টাইমটা আছে এটা হবে 4 সেকেন্ড, ইউ অ্যাজ ইউজুয়াল 0, তার মানে আমার এখানে হবে কি, এটা হচ্ছে 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু 4 স্কোয়ার। তো আমার হাইটটা আসবে এই জায়গায় 78.4 মিটার। তার মানে এখান থেকে 0 থেকে 4 সেকেন্ডে সে 78.4 মিটার ডিস্টেন্স ক্রস করছে। ওকে, তাহলে এই জায়গায় তার হাইটটা কত হবে, এই জায়গায় তার হাইটটা হবে আমার যে টোটাল হাইটটা আছে মানে হচ্ছে 313.6, সেখান থেকে 78.4 মিটার আমি বিয়োগ করলে যে হাইটটা পাবো সেটা হচ্ছে আমার 4 সেকেন্ড সময়কার হাইটটা। ওকে, তো এটা কত আসবে, এটা হচ্ছে আমাদের 235.2 মিটার, 235.2 মিটার। এটা হচ্ছে আমার কোন জায়গার, আমার 4 সেকেন্ডের কার, ঠিক আছে। তো 4 সেকেন্ড সময়কার যে হাইটটা আছে, আমার যে হাইটটা আছে, এবং 4 সেকেন্ডে সে কতটুকু গতিপ্রাপ্ত হবে, 4 সেকেন্ডে সে কতটুকু গতিপ্রাপ্ত হবে, এটা আমি আবার কীভাবে বের করবো, আবার সিমিলার যে আমাদের গতির যে ফর্মুলাগুলো ছিল, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এর জন্য আমি তোমাদের আগেই বলছিলাম যে আমরা যখন কাজ শক্তি ক্ষমতার ম্যাথ করব, এর অনেক কিছু হচ্ছে আমাদের গতি এবং বলের চ্যাপ্টারের সাথে রিলেটেড। তো আমার 4 সেকেন্ড সময়কার তার যে গতিটা আছে সেটা আমি কীভাবে বের করবো, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ফর্মুলা দিয়ে, ঠিক আছে। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো আমার দরকার কি, আমার 4 সেকেন্ডের যে ফাইনাল ভ্যালোসিটিটা মানে ভি দরকার, শেষ বেগটা দরকার। ইউ কত ছিল, ইউ ছিল আমাদের 0, জি কত, জি মানে হচ্ছে আমাদের এখানে এক্সেলারেশনটা জি বলবো আমরা এখানে, যেহেতু এক্সেলারেশন চাইছি, এক্সেলারেশন তো আমাদের জি এর সমান, তা জি কত হবে, জি হবে 9.8 ইন্টু সময় কতক্ষণ, সময় হচ্ছে 4 সেকেন্ড। তার মানে আমার এখানে যে ফাইনাল ভ্যালোসিটিটা সেটা হবে হচ্ছে 39.2
মিটার পার সেকেন্ড। ওকে, 39.2 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমার কোন টাইমে? এই টাইমের ভ্যালোসিটি। তো আমি 4 নাম্বার টাইমেরটা পেয়ে গেছি। তো 4 নাম্বার টাইমের ভ্যালোসিটি যদি আমি পেয়ে যাই, তাহলে আমার এখানে কী হবে? আমার আবার সেম, আমাদের এখানে শক্তি কয়টা হবে? দুইটা হবে। একটা হচ্ছে গতিশক্তি আর একটা হচ্ছে স্থিতিশক্তি। এই টোটাল মিলে মানে এই দুইটা মিলে কী হবে? আমাদের মোট শক্তি। ওকে, এটা হচ্ছে আমাদের মোট শক্তি। তো আমাদের এখানে গতিশক্তি কত হবে? গতিশক্তি হচ্ছে ক্যালকুলেট করি আমরা, হাফ ইন্টু ভর কত? ভর হচ্ছে 2 কেজি ইন্টু ভ্যালোসিটি। ভ্যালোসিটি কত হচ্ছে? 39.2, এটার স্কোয়ার প্লাস আমার এখানে কি বের করতে হবে? স্থিতিশক্তি। স্থিতিশক্তির ক্ষেত্রে আবার এম হচ্ছে 2 কেজি, জি হচ্ছে 9.8 এবং এইচ কত? দেখো আমাদের উচ্চতাটা কত? 235.2 মিটার। 235.2 মিটার। ওকে, তো আমি যদি এই পুরো ভ্যালুটা ক্যালকুলেট করি, আমার আনসার আসবে হচ্ছে 6146.56 জুল। ঠিক আছে, দেখো অলরেডি আমাদের যে 0 সময়েরটা এবং 4 সেকেন্ডেরটা দুইটা কিন্তু ম্যাচ করছে। তো আমাদের দেখা লাগবে এখন 8 নাম্বার সময়েরটায় কী হয়। ওকে, 8 নাম্বার টাইমেরটায় কী হয়। তো আমাদের সময় যখন 8 সেকেন্ড, তখন আমাদের এখানে দেখো কি আবার দুইটা শক্তি থাকবে। একটা হচ্ছে কি গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। তো এখন 8 নাম্বার সেকেন্ডে কী হয়েছে? 8 নাম্বার সেকেন্ডে একবারে নিচে চলে আসছে। 8 নাম্বার সময় আমার হাইট কত হবে? হাইট হবে 0। তো হাইট যেহেতু 0, তার মানে আমার যে স্থিতিশক্তিটা আছে এটাও হবে 0 এবং আমার যে গতিশক্তি সেটা কত কই দেওয়া আছে এই যে এখানে 8 নাম্বার সেকেন্ডে আমার গতিশক্তি কত আসছে? 6146.56। ঠিক আছে, 6146.56। তাহলে এই দুটো যোগ করলে আমরা কি পাইতেছি? 6146.56। তো এই দেখো আমাদের 3টা টাইমের যে মোট শক্তি, 3টা টাইমের মোট শক্তি কিন্তু ম্যাচ করছে। ঠিক আছে, 0 সেকেন্ডে, 4 সেকেন্ডে, 8 সেকেন্ডে 3টা টাইমের মোট শক্তি ম্যাচ করছে। তাহলে আমি আবার বলতে পারবো কি যে আমার শক্তির সংরক্ষণশীলতার নীতি কী করতেছে? মেনটেন করতেছে। ওকে, আমার যে পরন্ত বস্তুটা সেটা সংরক্ষণশীলতার নীতি মেনটেন করতেছে। ওকে, তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথে যাওয়া যাক। আমাদের নেক্সট ম্যাথে বলছে কি দেখো, একটি 10 কিলোওয়াট, ওকে এটা হচ্ছে 10 কিলোওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন 2000 কেজি পানি 3 মিনিটের 90 মিটার উচ্চতায় উঠাতে পারে। বলছে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত। ঠিক আছে, তো আমরা হচ্ছে প্রশ্ন দিকে যাব। আমাদের প্রশ্নে বলা হচ্ছে কর্মদক্ষতা বের করার ফর্মুলা কি? কর্মদক্ষতা বের করার ফর্মুলা হচ্ছে আমাদের যে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। ওকে, আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। তো আমার ইনপুটটা তো দেওয়া আছে। ইনপুটটা কত? ইনপুট হচ্ছে 10 কিলোওয়াট। আমার দরকার হচ্ছে আউটপুটটা কত। ওকে, আউটপুটটা কত? তা আমার ইনপুটটা কিসে দেওয়া আছে? ইনপুটটা দেওয়া আছে কিসে? পাওয়ারে। ওকে, ইনপুটটা আমার আছে কিসে? পাওয়ারে। তার মানে আমার আউটপুটটাও লাগবে কিসে? পাওয়ারে। তো পাওয়ার বা ক্ষমতার যে ফর্মুলা সেটা কি? সেটা হচ্ছে কাজ বাই সময়। পাওয়ার বা ক্ষমতার ফর্মুলা হচ্ছে কাজ বাই সময়। আমরা যখন ম্যাথ করবো তখন আমরা এইভাবে স্টার্ট করবো যে আমার আসলে কী দরকার, যে আনসারটা চাইছে ওটা বের করতে আমার কী কী লাগে। দেখো আমার কর্মদক্ষতা বের করতে হলে প্রথমে ইনপুট আউটপুট লাগবে। তো ইনপুট দেওয়া আছে পাওয়ারে, তার মানে আমার আউটপুটটাও পাওয়ারে লাগবে। তো আউটপুট পাওয়ার বের করতে আমার লাগবে কাজ এবং সময়। তো আমাদের কাজের ফর্মুলা কি? কাজ দেখো এখানে কী করতেছে? পানি তুলতেছে। মানে আমরা যদি এটাকে ফিগার আঁকাই, ফিগারটা এরকম যে এখানে হচ্ছে নিচে একটা কিছু নদী বা পুকুর কিছু একটা আছে। এখান থেকে আমাদের 90 মিটার উপরে কয় লিটার পানি তুলছে? আমাদের 2000 কেজি পানি তুলছে। ওকে, 2000 কেজি পানি এখানে তুলছে। কয় মিনিট সময়? 90 মিনিট সময়। এখানে 3 মিনিট সময়, এখানে হচ্ছে 90 মিটার। এখন কথা হচ্ছে কাজ কতটুকু করবে, সেখানে কাজ কতটুকু করবে। দেখো কাজ যতটুকু করবে সেই অ্যামাউন্ট অফ শক্তি আমার এই পানির ভিতরে পটেনশিয়াল বা স্থিতিশক্তি হিসাবে এখানে জমা হবে। তার মানে আমার কাজের যে পরিমাণটা এবং এখানকার পানির যে স্থিতিশক্তিটা মানে হচ্ছে এমজিএইচ, দুইটা সমান হবে। তার মানে আমার কাজের পরিমাপ কী হবে? এমজিএইচ। তো এমজিএইচ যদি হয়, আমার এম হচ্ছে 2000 কেজি, আমার জি হচ্ছে 9.8 এবং এইচ যে আছে সেটা হচ্ছে 90 মিটার এবং এইটার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1764000। ঠিক আছে, এটা হচ্ছে আমার যে কাজ। ওকে, এটা হচ্ছে আমার কাজের পরিমাপ। এটা কাজের পরিমাপ যেহেতু পেয়ে গেছি, তো এখন আমরা কি করব? এখন আমরা ক্ষমতা বের করব। তো কাজের পরিমাপ পাইলাম যে 1764000। তো এখন আমাদের যে সময়টা আছে, সময়টা আমরা কিসে দিব? আমরা জানি ক্ষমতার ক্ষেত্রে আমার কাজ যেটা আছে সেটা থাকবে হচ্ছে জুলে এবং সময় যেটা থাকবে সেটা হচ্ছে সেকেন্ডে। ওকে, তো আমার সময় কতক্ষণ লাগছে? এখানে সময় লাগছে হচ্ছে আমাদের 3 মিনিট। তো 3 মিনিটের যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 180 সেকেন্ড। তো আমার এখানে সময়টা হবে কত? 180। ওকে, এবং আমার যে এটা দিয়ে যখন আমাদের কাজটা হচ্ছে জুলে এবং সময়টা সেকেন্ডে, তখন আমার পাওয়ারের ইউনিটটা কী হবে? পাওয়ারের ইউনিট হবে ওয়াটে। ওকে, পাওয়ারের ইউনিট হবে কিসে? ওয়াটে। এবং এখানে একটা জিনিস দেখো, আমার ইনপুট যে পাওয়ারটা সেটা আছে কিসে? কিলোওয়াটে। তার মানে আমি যখন ক্ষমতা বের করব আমার আইদার ইনপুটটাকে ওয়াটে নিতে হবে অথবা আমার আউটপুটটাকে কিলোওয়াটে নিতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখানে আউটপুটটা ক্যালকুলেট করি, আমার আউটপুট আসবে হচ্ছে
9800 ওয়াট। এখন কথা হচ্ছে আমাদের তো এখানে ইনপুটটা হচ্ছে কিলোওয়াটে, তো আমরা এটাকেও কিলোওয়াটে নিয়ে যাই। তো কিলোওয়াটে নিতে হলে কী করতে হবে, আমরা কিলোওয়াটে নেওয়ার জন্য এটাকে হচ্ছে 1000 দিয়ে ভাগ করে দিব। 1000 দিয়ে ভাগ করলে এটা কিলোওয়াটে চলে যাবে, আমার ভ্যালুটা আসবে হচ্ছে 9.8 কিলোওয়াট। এখন আমি যদি এখানে কর্মদক্ষতা বের করতে যাই, আমার আউটপুট হচ্ছে 9.8 কিলোওয়াট, আমার ইনপুটটা হচ্ছে 10 কিলোওয়াট, এবং এটাকে শতকরা যদি আমি করি আমার ভ্যালু আসবে হচ্ছে 98%। ওকে, এটা হচ্ছে আমার আনসার 98%। তো আমরা হচ্ছে এইভাবে ম্যাথগুলো করবো যে আসলে আমার কী দরকার। আমাকে বলছে কর্মদক্ষতা দরকার, কর্মদক্ষতার জিনিসগুলো লিখলাম। তো কর্মদক্ষতার এখানে আমার ইনপুটটা আছে, আউটপুটটা দরকার, এবং ইনপুট যেহেতু পাওয়ার, আমার আউটপুটটাও পাওয়ারে লাগবে। তো আমি এখানে পাওয়ারটা বের করলাম বা ক্ষমতা। তো ক্ষমতার জন্য আমার লাগবে কাজ এবং সময়। সময়টা আমার কাছে আছে, আমার দরকার কাজ। তো কাজের যে অ্যামাউন্টটা সেটা আমরা এখানে বের করে আমরা পুরো ম্যাথটা করলাম। ঠিক আছে, আমরা এইভাবে যদি ম্যাথগুলো করি আমাদের কাছে ম্যাথগুলো হচ্ছে অনেক বেশি ইজি মনে হবে। তাছাড়া দেখা যাবে যে আমরা যদি বের করতে যাই আমার কী কী বের করবো ওই হিসাবে কাজ শুরু করবো, তখন আমাদের হিসাব মিলবে না। ঠিক আছে, তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখা যাক। আমাদের নেক্সট ম্যাথে বলা হয়েছে ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ওই পরিমাণ পানিকে 120 মিটার উচ্চতায় তোলার জন্য ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের এখানে প্রশ্নটা বুঝতে হবে যে আসলে প্রশ্নটা বলছে কি। প্রশ্ন আমাদের বলা হচ্ছে যে ক্ষমতার কিরূপ পরিবর্তন করতে হবে, অর্থাৎ আমার যে ইনপুট যে ক্ষমতাটা ছিল, আমার ইঞ্জিনের যে ইনপুট পাওয়ারটা ছিল সেটা আমাকে চেঞ্জ করতে বলছে। কারণ ইঞ্জিনের যে কর্মদক্ষতা সেটা তো আমি চেঞ্জ করবো না, আমাকে এখানে যেহেতু বলা হয় না, তার মানে কর্মদক্ষতা যেটা আছে সেটা চেঞ্জ করতে হবে না, সেটা আমি চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, তো আমাকে দেখো আগে হচ্ছে 3 মিনিটে সে কাজ করতো কতটুকু, 3 মিনিটে 2000 কেজি পানি সে 90 মিটার তুলতো। এখন সেম অ্যামাউন্ট অফ পানি সেম মিনিটে সেটা হচ্ছে 120 মিটার উপরে তুলতে বলতেছে। ঠিক আছে, তার মানে কাজ বেশি করতে হবে। তো যেহেতু আমি কর্মদক্ষতা চেঞ্জ করতে পারবো না, আমার চেঞ্জ করতে হবে আমার যে ইনপুট পাওয়ারটা আছে সেটা। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা কি করব, দেখো আমাদের কর্মদক্ষতার ফর্মুলা আমরা জানি যে কর্মদক্ষতা সমান আউটপুট বাই ইনপুট ইন্টু 100%। এখন এখানে আমার দরকারটা কি আসলে, দেখো আমরা বলছে যে আমার ইনপুট পাওয়ারটা কত হবে ওই কাজটুক করলে, এটা আমরা বের করতে বলছে, এবং আমার কর্মদক্ষতাটা দেওয়া আছে সেটা কত 98%। 98% আমার কর্মদক্ষতা সেটা আমাকে এখানে বলে দেওয়া হয়েছে। এখন তার মানে হচ্ছে আমি যদি আমার ইনপুটটা বের করতে যাই তাহলে আমার আউটপুটটা দরকার হবে। তো আউটপুট আমার এখানে কি বলছে, দেখো আউটপুটটা কি হবে, যেহেতু ইনপুটটা আমার ক্ষমতায় বের করতে হবে, অবভিয়াসলি আমার আউটপুটটাও ক্ষমতায় লাগবে। তো আমরা এখানে ক্ষমতার ফর্মুলা হিসেবে জানি কি, যে ক্ষমতা ইজ ইকুয়াল টু হচ্ছে কাজ বাই সময়। তো কাজ বাই সময়ের জন্য সময় তো আমার কাছে আছে, সময় কত 3 মিনিট। এখন আমার কাজটুকু কতটুকু করতে হবে, দেখো কাজ কতটুকু করলে আমার কি বলা হয়েছে যে 2000 কেজি পানি সে 90 মিটার উপরে তুলবে। মানে হচ্ছে এটা মনে করো আমার গ্রাউন্ড, এখানে আছে পুকুর আছে একটা, এখান থেকে একটা জায়গায়, এটা হচ্ছে মনে করো যে পৃথিবীতে মানে গ্রাউন্ড থেকে 90 মিটার উপরে, এখান থেকে আমি 2000 কেজি পানি এই জায়গায় তুলবো। ঠিক আছে, তো এখানে আমার কাজ কতটুকু হবে, আমি একটু পানি তুলতে যেই কাজটুকু করব সেই কাজটুকুই, সেই শক্তিটুকুই এখানে আমার পানির পটেনশিয়াল হিসেবে জমা হবে বা স্থিতিশক্তি হিসেবে জমা হবে। তাহলে আমি বলতে পারি আমার যে কাজের পরিমাণ সেটা আমার স্থিতিশক্তির সমান। তার মানে আমি কাজের জায়গায় লিখতে পারি হচ্ছে mgh এবং ডিভাইডেড বাই সময়। সময় কতটুকু, সময় হচ্ছে 3 মিনিট। তো আমরা মিনিটে রাখবো না, কারণ ক্ষমতার জন্য আমাদের কাজ লাগে জুলে এবং সময় লাগে সেকেন্ডে। তাহলে আমি 3 মিনিটের সেকেন্ডে প্রকাশ করলে আসবে 180 সেকেন্ড। ওকে, আমার কাজটা কত হবে, কাজ হচ্ছে এখানে 2000 কেজি পানি 9.8, এইচ হচ্ছে আমার 120 মিটার ডিভাইডেড বাই 180। এখানে আমার ক্ষমতাটা আসবে হচ্ছে 13066.67 ওয়াট। ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট ক্ষমতা। ঠিক আছে, এটা হচ্ছে আমার আউটপুট ক্ষমতা। তো এখন এই পরিমাণ আউটপুটের জন্য আমার কতটুকু ইনপুট দিতে হবে এটা আমার বের করতে হবে। ঠিক আছে, তো আমি যদি এই জায়গায় আমি ভ্যালুগুলো বসাই, আমার ক্ষমতা হচ্ছে 98%, আমার আউটপুটটা হচ্ছে 13066.67 ওয়াট। আমার যে ইনপুটটা আছে সেটা আমি জানি না, সেটাকে ধরলাম এক্স ইন্টু 100%। তো এই জিনিসটা যদি আমি সলভ করি আমি এক্স এর ভ্যালু পাবো 13333.34 ওয়াট। ঠিক আছে, তো এটাকে যদি আমি কিলো ওয়াটে নেই তাহলে আমি কিলো ওয়াট লিখতে পারি হচ্ছে 13.33 কিলো ওয়াট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসারটা কত হবে, আমাদের আনসারটা বলা হচ্ছে যেহেতু আমাদের জানতে চাইছে যে কতটুকু ক্ষমতার পরিবর্তন করতে হবে, তাহলে আগে ছিল হচ্ছে আমাদের 10 কিলো ওয়াট, এখন আমাদের দরকার হচ্ছে 13 কিলো ওয়াট। ওকে, 13.33 কিলো ওয়াট আমার লাগবে যদি আমি এই কাজটুকু করতে চাই। তাহলে আমার ক্ষমতার পরিবর্তন করতে হবে হচ্ছে প্রায় 3.3 কিলো ওয়াট। ওকে, আমাদের নেক্সট মেথড দেখো কি বলছে যে 5 কিলো ওয়াট ক্ষমতার একটি ক্রেন 4 মিনিটে 15 মিটার উঁচুতে 1500 কেজি ভরের একটি বস্তুকে তুলতে পারে। ওকে, অপরপক্ষে 2 কিলো ওয়াট ক্ষমতার অন্য একটি ক্রেন 20 মিটার উঁচুতে 1000 ভরের বস্তু 5 মিনিটে তুলতে পারে। মানে আমার এখানে দুইটা ক্রেনের কথা বলছে, একটা হচ্ছে এইটা
একটা হচ্ছে এটা, এই যে আমার দুইটা ক্রেনের ইনফো দেওয়া আছে এই জায়গায়। ওকে, তোমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বললো, বলছে প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করা হলে কত জুল শক্তি পাওয়া যাবে। প্রথম বস্তুটির ভরকে শক্তিতে রূপান্তর করলে কতটুকু শক্তি পাওয়া যাবে। তো এই ম্যাথটার জন্য আমাদের হচ্ছে আমরা ভর শক্তির যে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে কি ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আমরা এটা থেকে কি পাই, যে কোনো ভরকে শক্তিতে রূপান্তর করলে কতটুকু শক্তি পাওয়া যাবে। তো এই ফর্মুলার মাধ্যমে আমরা এই জিনিসটা জানতে পারি। তো আমাদের এখানে প্রথম বস্তুটার ভর কত, প্রথম বস্তুটার ভর হচ্ছে 1500 কেজি, ঠিক আছে। তো আমার যে শক্তি ইকুয়াল টু কত আসবে, যে ভর হচ্ছে আমার 1500 কেজি ইন্টু এমসি স্কোয়ার। সি কোনটা, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগকে বলা হয় সি। তো সি হচ্ছে কত 1 × 10⁸, এটার স্কোয়ার। তো আমার এখানে আনসারটা আসবে 1.35 × 10⁻20 জুল, ঠিক আছে, যেটা একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি। ওকে, তো হিউজ এই ফর্মুলাটা এটাই বোঝায় যে আমরা যদি কোনো ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে কনভার্ট করতে পারতাম তাহলে আমি কতটুকু শক্তি পাইতাম, ঠিক আছে। তো দেখো 1500 কেজির ভরকে যদি আমি শক্তিতে কনভার্ট করতে পারতাম, এখানে আমার যে শক্তির অ্যামাউন্টটা সেটা হচ্ছে প্রায় 1.33 × 10⁻20 জুল। তাহলে নেক্সট ম্যাথটা দেখো আমাদের কি বলছে, কোন ক্রেনটি ব্যবহার করা লাভজনক কর্মদক্ষতার আলোকে গাণিতিকভাবে প্রকাশ করো, ঠিক আছে। আমাদের কর্মদক্ষতার আলোকে যেহেতু বের করতে বলছে, তার মানে দুইটা ক্রেনের কর্মদক্ষতা আমাদের বের করতে হবে। তার মাঝে যেই ক্রেনটির কর্মদক্ষতা বেশি হবে সেটা ইউজ করা লাভজনক হবে। কারণ কি, কর্মদক্ষতা মানে কি, যেটার কর্মদক্ষতা বেশি সেই ক্রেনটা, তুমি যে ক্রেনটা যেই পরিমাণ শক্তি ইনপুট দিবে তার সবচেয়ে বেশি ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এর জন্য কর্মদক্ষতা যা বেশি হবে সেটা ব্যবহার করা আমাদের জন্য লাভজনক। তো এটা হচ্ছে আমরা দুইটা স্টেজে ভাগ করব। আমরা এক পাশে হচ্ছে প্রথম ক্রেনটার জন্য বের করব, আরেক পাশে হচ্ছে দ্বিতীয় ক্রেনটার জন্য বের করব, ঠিক আছে। তো এখন কর্মদক্ষতার যে ফর্মুলা, কর্মদক্ষতার ফর্মুলা কি, কর্মদক্ষতার ফর্মুলা আমরা আগের দুইটা ম্যাথও দেখে আসছি। কর্মদক্ষতা হচ্ছে গিয়ে আউটপুট বাই ইনপুট ইন্টু 100%, এবং আউটপুট এবং ইনপুটটা দুইটা সেম হওয়া লাগবে। ওকে, এখন দেখো প্রথম ক্রেনের ক্ষেত্রে আমার যে ইনপুটটা আছে সেটা দেওয়া আছে, সেটা কি 5 কিলোওয়াট, ঠিক আছে। প্রথম ক্রেনের ক্ষেত্রে যদি আমি কর্মদক্ষতাটা বের করতে যাই, তো কর্মদক্ষতার চিহ্নটা হচ্ছে এরকম। তো কর্মদক্ষতা বের করতে গেলে আমার দরকার কি, আমার ইনপুটটা কত দেওয়া আছে, দেখো ইনপুটটা দেওয়া হচ্ছে 5 কিলোওয়াট। ওকে, 5 কিলোওয়াট, এটাকে আমরা যদি ওয়াটে লিখি তাহলে 5 × 1000 দিয়ে আমরা ওয়াটে লিখতে পারবো, ঠিক আছে। এরপরে এই পাশে 100% আছে। এখন কথা হচ্ছে আউটপুটটা কত, আউটপুট কিন্তু আমরা এখন বের করিনি। তো দেখো নিচে যেহেতু পাওয়ারে ইউজ হয়েছে, তার মানে আমার আউটপুটটাও পাওয়ারে লাগবে। তো চলো আমরা এখানে দরকার কি, আমাদের আউটপুটটা দরকার। আউটপুটটা আমরা এখনো পাইনি। তো আমরা যদি আউটপুটটা এখানে বের করতে যাই, যে আউটপুটটা কত হবে, আউটপুট কি পাওয়ারে বের হবে। তো আউটপুট যেহেতু পাওয়ারে বের হবে, পাওয়ারের ফর্মুলা হচ্ছে কাজ বাই সময়, ঠিক আছে, কাজ বাই সময়। তো এখানে আমাদের সময়টা কত আছে, সময়টা আমাদের কাছে দেওয়া আছে সেটা হচ্ছে 4 মিনিটে। তো আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে আমরা মিনিট ইউজ করবো না, আমরা ইউজ করবো সেকেন্ড, তার মানে 4 × 60 সেকেন্ড। ওকে, এখন কাজটুক কতটুকু করছে দেখো, আমাদের বলা হচ্ছে একটি বস্তু যেটার ভর হচ্ছে কত 1500 কেজি, এটাকে যদি আমরা ফিগারে প্রকাশ করি, এটা হচ্ছে মনে করি এখানে একটা বস্তু আছে যেটা হচ্ছে 1500 কেজির একটা বস্তু, সেটাকে 15 মিটার উঁচায় উঠানো হয়েছে, এখান থেকে এই জায়গায় শিফট করা হয়েছে, 15 মিটার উঁচায় উঠানো হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে শক্তিটুকু আমি খরচ করছি এটাকে তুলতে, সেই শক্তিটা এখন বস্তুর ভিতরে কি আছে, পটেনশিয়াল এনার্জি হিসাবে আসে বা স্থিতিশক্তি হিসাবে আসে। তার মানে আমার যে কাজের পরিমাপ সেটা কি mgh। তার মানে আমার যে আউটপুটটা আসবে সেটা কত আসবে, mgh হচ্ছে কি কত, m হচ্ছে 1500 কেজি, g হচ্ছে 9.8, h হচ্ছে আমার 15 মিটার, নিচে হচ্ছে আমার সময় কত 4 × 60 সেকেন্ড। তো এটা আসবে কত, আমার ভ্যালুটা আসবে হচ্ছে 918.75 ওয়াট। এখন কথা হচ্ছে আমার ইনপুটটা ছিল হচ্ছে আমরা এখানে আচ্ছা, তা আমরা এখানে আমাদের আউটপুটটাও পেয়ে গেছি। তা আমরা যদি এই জিনিসটাতে আবার আমাদের আউটপুটের ভ্যালুটা বসাই, তা আমাদের আউটপুটের ভ্যালুটা কত হবে, এই যে আউটপুটের ভ্যালুটা যদি আমরা এই জায়গায় বসাই কত 918.75, এটা ভ্যালুটা বসানোর পরে আমাদের যে আনসারটা আসবে সেটা হচ্ছে 18.375%। ওকে, আমার এই প্রথমটার কর্মদক্ষতা কত 18.375%, ঠিক আছে। তো চলো দ্বিতীয়টার ক্ষেত্রে সেম ভাবে দেখি। তো দ্বিতীয়টার ক্ষেত্রে আমার কর্মদক্ষতার জন্য কি ইউজ করতে হবে, আমার আউটপুটটা কত, আউটপুট আমি এখন পর্যন্ত বের করিনি, তা আউটপুটের জায়গায় আউটপুট থাকলো। ইনপুটটা কত, ইনপুটে বলা হচ্ছে আমার এখানে 2 কিলোওয়াট, তো আমরা কিলোওয়াট ইউজ না করে আমরা ওয়াট ইউজ করবো, তাই 2 × 1000 × 100%। তখন আউটপুটটা বের করতে হবে। আউটপুটের জন্য আমাদের সেম ফর্মুলা, আবার যেহেতু আউটপুটটা আমরা পাওয়ারে বের করবো, তো পাওয়ার হচ্ছে কাজ বাই সময়। তো আমাদের এখানে কাজটা কত, সময় তো আমরা জানি, এন্ড কাজটা কত, সময় আমাদের বলা হচ্ছে 5 মিনিট। ওকে, তাহলে 5 × 60। এখন আমাদের কাজ কত হবে, কাজের ক্ষেত্রে বলছে কি যে 1000 কেজির একটা বস্তু 20 মিটার উচ্চতায় তুলছে, তার মানে আবার সিমিলারলি এখানে mgh ইউজ হবে।
আগের থিওরির কারণে। তো mgh এখানে m কত হবে, m হচ্ছে আমার এখানে 1000 কেজি, g হচ্ছে 9.8 আর h হচ্ছে 20 মিটার এবং নিচে সময় হচ্ছে 5 × 60। এখানে আমাদের যে আউটপুটটা আসবে সেটা আসবে কত, 653.34 জুল ওয়াট। তো এখন আমরা এই ভ্যালুটা কিসে বসাবো, আউটপুটে বসাবো। আউটপুটটা কত, 653.34 ওয়াট। এখানে বসানোর পরে আমার যে কর্মদক্ষতা আসবে সেটা হচ্ছে 32.67%। ঠিক আছে, তো এখানে দেখো আমরা ইজিলি দেখতে পাইতেছি আমাদের কোনটার কর্মদক্ষতা বেশি, আমাদের দ্বিতীয়টার কর্মদক্ষতা প্রথমটা থেকে বেশি। ঠিক আছে, দ্বিতীয়টা প্রথমটা থেকেই বেশি কর্মদক্ষতায় কাজ করে, তার মানে আমরা বলতে পারি যে দ্বিতীয়টা আমাদের ইউজ করা বেশি সেফ হবে এবং লাভজনক হবে। চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখে। আমাদের বলছে যে 10 কেজি ভরের একটি বস্তুকে পুলি ব্যবহার করে, এই দেখো এটা হচ্ছে আমাদের প্রথম সিচুয়েশনটা বলতেছে যে পুলি ব্যবহার করে একটি মেশিন দ্বারা 10 মিটার উচ্চতায় উলম্বভাবে টেনে তোলা হলো। অন্যদিকে ওই বস্তুটিকে একটি মেশিনের মাধ্যমে 45 ডিগ্রি কোণে, ঠিক আছে, 45 ডিগ্রি কোণে টেনে তোলা হলো। এখন প্রথম কোয়েশ্চেনটা বলছে যে প্রথম মেশিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো। ঠিক আছে, প্রথম মেশিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এখন দেখো আমরা যদি আমাদের পুলি সিস্টেমটা আমাদের নতুন কিছু না। দেখো আমাদের এখানে হবে কি যে এটা হচ্ছে আমাদের পুলি, এটা যদি মনে করো পুলি হয়, এখানে মনে করো আমাদের বস্তুটা আছে, বস্তুটার ওয়েট কত, বস্তুটা হচ্ছে 10 কেজি। ঠিক আছে, 10 কেজির একটা বস্তু, আমরা এদিকে বস্তুটাকে টানতেছি। ঠিক আছে, টানার পরে বস্তুটা কতটুকু উপরে উঠবে, এখান থেকে মনে করো বস্তুটা হচ্ছে এই জায়গায় উঠলো, এই জায়গায় বস্তুটার যে হাইটটা হবে সেটা হচ্ছে কত, 10 মিটার। তো এখন এই 10 মিটার উচ্চতায় বস্তুর ভিতরে একটা স্থিতিশক্তি থাকবে। ঠিক আছে, বস্তুর মাঝে একটা কি থাকবে, স্থিতিশক্তি থাকবে। তো এই স্থিতিশক্তির পরিমাপ কত হবে, স্থিতিশক্তির পরিমাপ হবে mgh। যেহেতু আমরা এটা হচ্ছে গ্রাউন্ড ধরছিলাম, এটা হচ্ছে আমাদের ভূমি ধরছিলাম, ভূমি থেকে 10 মিটার উচ্চতায় সে আছে, এখানে একটা স্থিতিশক্তি আছে। তো এই স্থিতিশক্তিটা তার মাঝে আসবে কোন জায়গা থেকে, দেখো আমরা যেই শক্তিটুকু খরচ করছি এই বস্তুটাকে উপরে তোলার জন্য, যেই শক্তিটুকু খরচ করছি এই বস্তুটাকে উপরে তোলার জন্য, সেই শক্তিটাই বস্তুর মাঝে স্থিতিশক্তি হিসাবে প্রিজার্ভ হবে বা স্টোর থাকবে। ঠিক আছে, সেই অ্যামাউন্ট অফ শক্তি বস্তুর মাঝে জমা হবে তার স্থিতিশক্তি হিসাবে। তাহলে আমি বলতে পারি আমার যে স্থিতিশক্তি এবং আমার যে কৃত কাজের পরিমাপ দুইটা সমান। ঠিক আছে, তার মানে আমার যে কৃত কাজ সেটাই বস্তুর ভিতরে স্থিতিশক্তি হিসাবে আছে। তো সেই হিসাবে আমার কৃত কাজের ভ্যালু কত হবে, কৃত কাজের ভ্যালু হবে বস্তুর ভিতরে যে স্থিতিশক্তিটা আছে সেটাই mgh। m কত, m হচ্ছে 10 কেজি, g হচ্ছে 9.8 এবং উচ্চতা হচ্ছে 10 মিটার। এখান থেকে আমার ভ্যালুটা আসবে হচ্ছে 980 জুল। ওকে, 980 জুল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথের আনসার। এখন যদি আমরা দেখি আমাদের সেকেন্ড ম্যাথটা দেখো কি বলছে যে কোন মেশিনটি অধিক কাজ করবে, কোন মেশিনটি অধিক কাজ করবে। আমাদের এখানে দেখো প্রথমটা হচ্ছে পুলি সিস্টেমে তোলা হচ্ছিল কত মিটার উচ্চতায়, 10 মিটার উচ্চতায় তোলা হচ্ছিল, এইটুকের হাইট ছিল 10 মিটার এবং 45 ডিগ্রি কোণ ব্যবহার করে সমান উচ্চতাতেই তোলা হয়েছে, 10 মিটার উচ্চতাতেই তোলা হয়েছে। ঠিক আছে, এখন আমাদের জিজ্ঞাসা করছে কোন মেশিনটা বেশি কাজ করবে। প্রথম মেশিনের কাজের অ্যামাউন্ট আমরা বের করছি, এখন আমরা বের করবো দ্বিতীয় মেশিনের কাজের অ্যামাউন্ট। তো দ্বিতীয় মেশিনে দেখো কি করতেছে, এখানে হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি কোণে এখানে একটা স্লোপ, একটা ঢাল বানাইছে যেখান থেকে বস্তুটাকে কি করতেছে, উপর দিকে টেনে তোলা হইতেছে। এবং আমি যদি চিন্তা করি যে বস্তুটার একবারে শেষ সময় মানে উঠানোর পরের বস্তুর পজিশন কি হবে, যে এটা হইতে পারে বস্তুর পজিশন একবার উঠানোর পরে, এখান থেকে বস্তুর হাইট কত হবে আমরা জানি 10 মিটার। তো এইখানে হচ্ছে বস্তুর একটা স্থিতিশক্তি জমা থাকবে, সেটা কত, সেটা হচ্ছে mgh। তো এই স্থিতিশক্তি আসবে কোন জায়গার থেকে, এই স্থিতিশক্তিটা সেই অ্যামাউন্ট অফ স্থিতিশক্তি হবে যখন যেই অ্যামাউন্টটা আমি কি করছি বস্তুটাকে উপরে টেনে তুলছি সেই পরিমাণ স্থিতিশক্তি তার ভিতরে জমা থাকবে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, সেটা কি, এখানে শুধুমাত্র বস্তুটাকে নিচে টানবে কে, শুধুমাত্র বস্তুটাকে নিচের দিকে টানবে কে, গ্র্যাভিটি নিচের দিকে টানবে। তার মানে আমি কারই বিপরীতে কাজ করব, শুধুমাত্র গ্র্যাভিটির বিপরীতে কাজ করতেছি এই জায়গায়। ঠিক আছে, এখন আমাদের যে এই যে তলটা, আমরা যেই তলে তাকে টানতেছি, এই তলে আরেকটা বল থাকতে পারতো, সেই বলটা কোনটা, আরেকটা ফ্রিকশন বল থাকতে পারতো। আমাদের এই তলে একটা ঘর্ষণ বল থাকতে পারতো, যেই বলটা কি করবে, আমার যেই বস্তুটাকে আছে সেটা তার গতির বিপরীত দিকে কাজ করতে পারতো। যে একটা ফ্রিকশন বল যদি থাকতো সেটা কি করতো, তার গতির বিপরীত দিকে কাজ করতো। কিন্তু আমাদের এখানে কোনো ফ্রিকশন বলের কথা বলা হয় নাই, কোনো ঘর্ষণ বল এখানে মেনশন করা হয়নি। যদি কোনো ঘর্ষণ বল থাকতো তখন কিন্তু আমার যে কাজ করার ক্ষমতাটা সেটা শুধুমাত্র mgh হইতো না, সেই mghটা থাকতো আমার ইফেক্টিভ কাজ। ঠিক আছে, আমি মানে যতটুকু কাজ আমার এই বস্তুর উপর ইফেক্টিভ হয়েছে সেটার মান হইতো mgh বা স্থিতিশক্তি, যেটা তার ভিতরে জমা থাকবে। এবং আমার একটা পরিমাণ কাজ ওয়েস্ট হইতো, একটা পরিমাণ কাজ এই জায়গায় ওয়েস্ট হতো, সেটা কোনটা, আমার যদি এখানে কোনো প্রকার ঘর্ষণ বল থাকতো, যে এটার বিপরীতে হচ্ছে আমার একটা ঘর্ষণ বল আছে,
তার বিরুদ্ধে আমার একটা কাজ করতে হইতো, ঠিক আছে, তার বিরুদ্ধে এই পুরা তল জুড়ে আমার একটা কাজ করতে হইতো, তখন সেই পরিমাণ কাজটা আমার এখান থেকে বাদ যাইতো। মানে আমি যদি সর্বমোট কাজের কথা বলি তাহলে হচ্ছে আমার এই যে mgh, যেটা হচ্ছে আমার কার্যকরী বল, এবং আমি যেই ঘর্ষণ বলের বিপক্ষে যতটুকু কাজ করছি সেই পরিমাণ কাজটাও এর সাথে যোগ করা লাগতো। কিন্তু এখানে হইতেছে কি যে আমার ঘর্ষণ বলের তো কোনো পরিমাপ এখানে বলা হয় নাই, তার মানে আমি বলতে পারি যে তলটাতে কোনো ঘর্ষণ নাই, ঠিক আছে। তাই আমি যতটুকু বল তাকে দিব বা কাজ করব সম্পূর্ণটাই এই জায়গায় ইউজ হবে, ঠিক আছে। এর জন্য আমি বলতে পারি আমার সর্বমোট কাজের পরিমাপ কার সমান, mgh এর সমান। তো সর্বমোট কাজের পরিমাপ যদি mgh এর সমান হয়, আমার এখানে m হচ্ছে 10 কেজি, g হচ্ছে 9.8 এবং h হচ্ছে 10 মিটার, কারণ অ্যাট দ্য এন্ড সেইখানে 10 মিটার উপরেই উঠতেছে। সে এইখানে জয় কিলোমিটার রাস্তায় ক্রস করুক, এটা আমার দেখার বিষয় না। সেইখানে সর্বমোট উঠবে কয় মিটার, আমাকে বলা হচ্ছে সমান উচ্চতায় উঠতেছে, 10 মিটার উপরেই সে উঠবে। তাহলে আমার এখানে কাজটা কত হবে, 980 জুল। তার মানে আমার প্রথম এবং দ্বিতীয় যে মেশিনটা আছে তাদের ভিতরে কাজের কোনো তফাৎ নাই, ঠিক আছে। যদিও একজন পুলি সিস্টেম ব্যবহার করতেছে, আরেকজন স্লোপ ব্যবহার করতেছে বা ঢাল ব্যবহার করতেছে, তারপরে ওদের কাজের কোনো তফাৎ নাই, ঠিক আছে। কারণ কি, তাদের আলটিমেট যে গন্তব্যটা, সর্বোচ্চ আলটিমেট যে উচ্চতাটা দুইজনেরই 10 মিটার। এবং চেঞ্জ হইতে পারতো কখন, যদি আমাদের এই যে ঢালটাতে, আমাদের যে এই যে ঢালটা আছে, এই ঢালে যদি কোনো প্রকার ঘর্ষণ বল থাকতো, এই ঢালে কোনো প্রকার ঘর্ষণ বল থাকলে আমার যেখানে যে সর্বোচ্চ মানে সর্বমোট যে কাজের পরিমাপ এই বস্তুটাকে এই জায়গায় তোলার জন্য, সেটা তখন চেঞ্জ হইতো, ঠিক আছে। তখন আমার করতে হইতো কি, আমি যে ঘর্ষণ বলের বিপক্ষে যতটুকু কাজ করছি সেই কাজটুকু আমার যে ইফেক্টিভ কাজ বা কার্যকরী কাজ তার সাথে যোগ করা লাগতো, ঠিক আছে। যেহেতু কোনো ঘর্ষণ বল নাই, তাই আমার ইফেক্টিভ কাজ বা কার্যকরী কাজ যেটা আছে সেটাই আমার সর্বমোট কাজ, ওকে। তার মানে আমি বলতে পারি কি, আমার যে প্রথম এবং দ্বিতীয় যে মেশিনটা, দুইটার কাজই কি সমান। আমার প্রথম এবং দ্বিতীয় মেশিন দুইটার কাজই সমান, ঠিক আছে। তাহলে চলো আমাদের নেক্সট ম্যাথটা দেখা যাক। আমাদের নেক্সট ম্যাথে কি বলছে দেখি। আমাদের নেক্সট ম্যাথে বলছে যে এখানে হচ্ছে আমাদের একটা পুলি সিস্টেম দেওয়া আছে, যেটার একদিকে হচ্ছে 20 কেজি ভর জুড়তেছে, আরেক দিকে 40 কেজি ভর ঝুলতেছে। এবং এই যে অ্যারো চিহ্নগুলা দিছে, এটা আসলে বুঝাইতেছে কি যে বস্তুটার গতিপথটা হচ্ছে এই দিকে, মানে এই যে এই বস্তুটা এটা নিচে পড়বে এবং এই বস্তুটা উপরের দিকে যাবে, ঠিক আছে। যদি আমাদের এই চিহ্নগুলো নাও দেওয়া থাকতো, তাও আমরা কমন সেন্স থেকে বুঝতে পারতাম যে হ্যাঁ, একটা বস্তু যেহেতু একপাশে 40 কেজি, তার মানে এটা এদিকেই ঘুরবে, এদিকেই নিচের দিকে পড়বে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা দিকে বলছে কি যে 1.5 কেজির একটা ভরের একটা বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, ঠিক আছে। মানে এটার ফিগারটা কীরকম হবে, যে এটা হচ্ছে তোমার মাটি, এখান থেকে একটা বস্তু যেটার ভর কত, ভর হচ্ছে 1.5 কেজি, এটাকে ডিরেক্ট উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে কত বেগে, 40 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। একই সময়ে সমান ভরের অপর বস্তুকে 200 মিটার উচ্চতা থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো। মানে এটাকে তুমি হচ্ছে আরেকটা ফিগার এখানে চিন্তা করো, যেখানে এখানে হচ্ছে আরেকটা বস্তু আছে, যেটার হাইটটা কত, এটার হাইটটা হবে 200 মিটার, ঠিক আছে। ভূমি থেকে এর হাইট কত, 200 মিটার, এখান থেকে একে ছেড়ে দেওয়া হয়েছে। তো আমরা জানি কোনো বস্তুকে যখন মুক্তভাবে ছাড়া হয় তখন তার আদিবেগটা কত থাকে, তার আদিবেগ থাকে হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং তার উপরে একটা গ্র্যাভিটেশন কাজ করে বা আমাদের যে অভিকর্ষ বল কাজ করে সেটা কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই গ্র্যাভিটি কিন্তু আমাদের এই বস্তুর উপরে কাজ করতেছে, যেটাকে আমরা উপর দিকে ছেড়ছি, ঠিক আছে। উপর দিকে যেটাকে আমরা ছুটছি সেটাও কত, গ্র্যাভিটি এখানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার কাজ করতেছে, ওকে। এখন এরপর আর কি আছে, এখানে আর কোনো আপাতত কাজ করতেছে না, এবং এর ভরও কত হবে, যেহেতু সমান ভরের বলছে, এখানে ভরটা হবে 1.5 কেজি, ওকে। এখন দেখা যাক আমাদের প্রথম কোয়েশ্চেনটা কি বলছে। আমাদের প্রথম কোয়েশ্চেনটা এখানে বলছে দৃশ্যকল্প 1 হতে, মানে এই দৃশ্যকল্প হতে সুতার টান নির্ণয় করো, ওকে। এই ম্যাথগুলো হচ্ছে আমরা আরও ডিসক্রিপটিভলি একবার করছিলাম, তাও এখানে হচ্ছে আমরা আবার একবার করতেছি, ওকে। আমরা হচ্ছে এই ম্যাথটা এই পাশে করবো গ নাম্বার, এবং ঘ নাম্বার এই পাশে করবো, ঠিক আছে। তো এখন দেখো, আমরা যদি এটাকে ফিগার আউট করি, এই যে ফিগার এখানে কতগুলা বল কাজ করতেছে সবগুলো আমরা বের করবো আপাতত, ঠিক আছে। সবগুলো আমরা আগে আইডেন্টিফাই করবো। আমরা আগেই বলছিলাম যে মনে করো দুইটা বস্তু যদি এরকম থাকে, এদের মাঝখানে যদি সুতা থাকে এবং দুইটা বস্তু কি করতেছে, দুই দিকে টানতেছে, এবং সুতার মাঝখানের টান কত, টি বল, ঠিক আছে। মনে করো সুতার মাঝখানের যে টান বলটা সেটা হচ্ছে টি। তার মানে আমরা বলতে পারবো এটা কিন্তু একমুখী বল না। এই সুতার মাঝখানে টি বল বিদ্যমান মানে হচ্ছে আমার যে এই বস্তুটা আমার মানে প্রথম যে বস্তুটা আছে, এটা দ্বিতীয় বস্তুটাকে এদিকে টানতেছে কোন পরিমাপ বলে, টি পরিমাণ বলে, এবং দ্বিতীয় বস্তুটাকে প্রথম বস্তুটাকেও টি পরিমাণ বলে ডান দিকে টানতেছে, ঠিক আছে। এটা হচ্ছে সুতার উভমুখী বল। সুতার যে বলগুলো থাকে সেটা দুই দিকেই কাজ করে। তার মানে আমার যে এখানে সুতাটা আছে, এটা কি হবে, যে একটা এই যেহেতু এখানে পুলি সিস্টেমটা যদি আমরা ধরি,
যে এই যে পুলিটা এখানে যদি ধরি, পুলিটা কি করতেছে, আমার এই বস্তুটাকে উপর দিকে টানতেছে, কি বলে, টি বলে টানতেছে, এবং আমার এই বস্তুটাও পুলিটাকে নিচের দিকে টি বলে টানতেছে। সিমিলার জিনিস এই দিকেও হইতেছে, যেহেতু কানেক্টেড সুতা, এটা মনে রাখবে যে এক সুতায় সর্বদা একই পরিমাণ বল বিদ্যমান থাকে। তার মানে এইখানেও সেম হবে যে এই বস্তুটাকে আমার কি করতেছে, এই বস্তুটাকেও টি পরিমাণ বলে উপর দিকে টানা হইতেছে, এবং এই বস্তুটা এই সুতাটাকে টি পরিমাণ বলে নিচের দিকে টানতেছে। তাহলে এখন চলো আমরা আলাদা আলাদা বস্তুগুলার বলগুলো আইডেন্টিফাই করি। ঠিক আছে, আমরা যদি এই যে প্রথম বস্তুটার কথা চিন্তা করি, যে এটা হচ্ছে আমাদের প্রথম বস্তু, তো প্রথম বস্তুর উপর কী কী বল প্রয়োগ হবে দেখো। প্রথমত নিচের দিকে তার যে ভরটা আছে, মানে হচ্ছে এমজি, নিচের দিকে এমজি বল প্রয়োগ হবে। এরপরে তার উপর দিকে কি বল, উপর দিকে টি বল প্রয়োগ হইতেছে। দেখো আমরা যে সুতার উপরে যে বলটা আছে ওটা আমরা ক্যালকুলেট করবো না, আমরা জাস্ট দুইটা বস্তু নিয়ে কাজ করব। তাই এখানে কি হবে, তার উপরে টি বল প্রয়োগ হবে, এবং তার একটা এক্সেলারেশন থাকবে। কি হবে, কারণ কি এই বস্তুটা এইভাবে করে নিচের দিকে পড়তেছে, তার মানে নিচের দিকে তার একটা এক্সেলারেশন থাকবে। তো সেম জিনিসটা আমরা যখন আমাদের আরেকটা বস্তুর ক্ষেত্রে চিন্তা করব, যে এই বস্তুটার ক্ষেত্রে চিন্তা করব, তো এই বস্তুটাতে কি হবে, সিমিলারলি এই বস্তুর নিচের দিকে একটা বল কাজ করবে। সেটা কি, মনে করো এই বস্তু হচ্ছে এম প্রাইম ধরলাম এদের ভরটা, এবং এম প্রাইম জি, বস্তুটাকে উপর দিকে কোন বলে টানবে, এই বস্তুটাকে উপর দিকেও টি বলে টানবে। ঠিক আছে, এবং এই বস্তুর একটা এক্সেলারেশন থাকবে কোন দিকে, যেহেতু আমার পুরা সিস্টেমটা এদিকে মুভ করতেছে, তার মানে আমার এই বস্তুর এক্সেলারেশন থাকবে হচ্ছে উপর দিকে। ঠিক আছে, এবং দুইটার এক্সেলারেশন সেম হবে, কারণ কি দুইটা বস্তু একসাথে মুভ করবে, একটা বস্তু যেই টাইমে নিচে নামবে আর একটা বস্তু সেই টাইমে উপরে উঠবে, বুঝছো। তার মানে এই কারণে আমার দুইটা বস্তুর যে এক্সেলারেশন সেটা সেম হবে। এখন আমার কাজ হচ্ছে দুইটা বস্তুকে আলাদা আলাদা মেজার করা। কোন সূত্রের হিসাবে, আমরা জানি নিউটনের একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, নিউটনের সূত্রটা হচ্ছে সামেশন অফ ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। তার মানে একটা বস্তুর উপর কার্যকৃত যতগুলা বল আছে সবগুলার যোগফল কত হবে, এম এর সমান হবে। ঠিক আছে, এখন যদি আমাদের প্রথম বস্তুটার কথা চিন্তা করি, যে আমাদের এই যে এই বস্তুটা প্রথম বস্তুটা, তো প্রথম বস্তুর কি কি বল কাজ আছে দেখো। প্রথম হচ্ছে এমজি। এখন কথা হচ্ছে আমাদের এমজিটাকে প্লাস ধরবো না মাইনাস ধরবো। আমরা বলছিলাম যেদিকে বস্তুর গতি থাকে, যেদিকে বস্তুর গতি থাকবে সেই দিকটাকে আমরা প্লাস ধরবো। তো বস্তুর কোন দিকে গতি, বস্তুর গতি হচ্ছে নিচের দিকে, তার মানে আমরা নিচের দিকটাকে প্লাস ধরবো এবং উপরের দিকটাকে মাইনাস ধরবো। তাহলে দেখো এমজি কোন দিকে, নিচের দিকে, তার মানে এমজি প্লাস হবে, ভালো কথা। আর কোনো বল আছে, হ্যাঁ আর একটা বল আছে, সেটা কি টান বল। টান বলটা কোন দিকে, উপরের দিকে, তারপরে টান বলের চিহ্নটা হবে কি মাইনাস। ঠিক আছে, তার মানে আমার এখানে কি হবে, মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এম এ মানে কি এই বস্তুর ভর ইন্টু এক্সেলারেশন। তো এক্সেলারেশনটা কত সেটা আমরা জানি না, আমরা ধরলাম এম এ। ঠিক আছে, তো আমার এখানে এই বস্তুর ভর কত, ভর হচ্ছে 40 কেজি, তার মানে এখানে হচ্ছে 40 ইন্টু 9.8 মাইনাস টি ইজ ইকুয়াল টু 40 এ। ওকে, এখানে আমাদের এটাকে আরেকটা ভাঙলে এটা হবে হচ্ছে 392 মাইনাস টি ইজ ইকুয়াল টু 40 এ। এখন সেম জিনিসটা আমরা করবো কার জন্য, সেম জিনিসটা করবো হচ্ছে আমাদের 2 নাম্বার বস্তুর জন্য, আমাদের যে দ্বিতীয় বস্তুটা আছে তার জন্য। তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী হবে দেখো, আমাদের গতি কোন দিকে, গতি হচ্ছে উপর দিকে, তার মানে আমরা উপরের দিকটাকে প্লাস ধরবো, নিচের দিকটাকে মাইনাস ধরবো। তো উপরের দিকে প্লাস ধরলে আমাদের যে টান বলটা আছে সেটা হবে পজিটিভ, তার মানে টান বল উপরে, এবং আমার যে এম প্রাইম জি আছে সেটা হবে নেগেটিভ, তার মানে মাইনাস এম প্রাইম জি ইজ ইকুয়াল টু এম এ। এম তো আমরা এখানে দ্বিতীয় বড় বস্তুকে ধরছি হচ্ছে এম প্রাইম ইন্টু এ। এটাকে যদি আমরা ভাঙি, এখানে আসবে হচ্ছে টি মাইনাস আমার এই ঘরের বস্তু হচ্ছে 20 কেজি, 20 ইন্টু 9.8 ইজ ইকুয়াল টু 20 ইন্টু এ বা 20 এ। ঠিক আছে, এটাকে যদি আমরা আরেকটু ভাঙি, এটা আসবে হচ্ছে টি মাইনাস 196 ইজ ইকুয়াল টু 20 এ। এইখানে আমরা দুইটা সমীকরণ পাইছি, কোনটা কোনটা, এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এখন আমরা সমীকরণ সমাধান খুব ইজিলি পারি। তো আমরা করব কি 1 ও 2 সমাধান করব। 1 ও 2 যদি আমরা সমাধান করি তাহলে আমরা দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে টি এর ভ্যালু পাবো, একটা হচ্ছে এক্সেলারেশনের ভ্যালু পাবো। ঠিক আছে, তো ক্যালকুলেটারে এগুলো ইজিলি সমাধান করা যায়। এটা সলভ করার পরে আমার যে এক্সেলারেশনটা আসবে সেটা হচ্ছে 3.27 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আমার যে টান বলটা থাকবে সেটা হচ্ছে 261.34 নিউটন। ঠিক আছে, এই দেখো আমরা দুই ধরনের আনসার এই জায়গায় পেয়ে গেছি। কোনটা কোনটা, আমার যে টান বল এবং আমার যে এক্সেলারেশন বা ত্বরণ, দুইটাই আমরা পেয়ে গেছি। যেহেতু যদিও আমাদের দুইটা বের করতে বলে না, আমাদের জাস্ট একটা বের করতে বলছে, সেটা কোনটা, সুতার টান বল, বাট আমরা দুইটার আনসারই বের করতে পারছি। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে এই ম্যাথগুলো সলভ করবা। চলো তাহলে হচ্ছে আমাদের পরের ম্যাথটা দেখা যাক। পরের ম্যাথে বলছে দৃশ্যকল্প 2 হতে কোনো একটা নির্দিষ্ট সময় পর দুটি বস্তুর বিভব শক্তি
একই হবে কিনা যাচাই করো, ঠিক আছে। বলছে কি একটা নির্দিষ্ট সময় পর দুটি বস্তুর বিভব শক্তি একই হবে কিনা। তো বিভব শক্তি বের করার জন্য আগে আমাদের জানতে হবে বিভব শক্তি জিনিসটা কি। বিভব শক্তি বা স্থিতিশক্তি যেটা আর কি, ঠিক আছে। বিভব শক্তি এবং স্থিতিশক্তি একই কথা, বা ইংলিশে যেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তো বিভব শক্তি ক্যালকুলেট করা হয় কীভাবে, যে আমাদের এটা হচ্ছে ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি কোনো বস্তু থাকে, মনে হচ্ছে ধরো হচ্ছে সেটা এইচ উচ্চতায় আছে, তাহলে বস্তুর ভিতরে যে স্থির শক্তিটা সঞ্চয় করা থাকে সেটা হচ্ছে, সেটার পরিমাপ কত, mgh। তো এই mgh পরিমাণ শক্তিকে বলা হয় হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি বা পটেনশিয়াল এনার্জি। তো আমাদের জিজ্ঞাসা করা হইতেছে আমাদের এই যে এখানে দুইটা বস্তু ছিল, একটা বস্তুকে উপর দিকে ছুঁড়ে মারা হয়েছিল এবং আরেকটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছিল, এইখানে কোনো জায়গায় তাদের বিভব শক্তি সেম হবে কিনা। তো এখন কোনো জায়গায় বিভব শক্তি সেম হওয়া মানে কি, দুইটা বস্তু ভূমি থেকে একই দূরত্ব থাকবে, মানে হচ্ছে এটা হচ্ছে এরকম যদি হয় তার মানে এই হচ্ছে একটা বস্তু যেটা উপর দিকে উঠতে উঠতে এই জায়গায় গেছে এবং আরেকটা বস্তু যেটা নিচে উপর থেকে নিচে নামতে নামতে এই জায়গায় আসছে এবং দুইটা সেম হাইটে থাকবে, তখনই শুধুমাত্র তাদের বিভব শক্তি সমান হওয়া পসিবল। তার মানে আমাদের মূলত এটা জিজ্ঞাসা করতেছে যে আমাদের বস্তুগুলা কোনো জায়গায় মিলিত হবে কিনা, কারণ যেই জায়গায় মিলিত হবে সেই জায়গায় তাদের বিভব শক্তি সেম থাকবে, কারণ কি তারা সমদূরত্বে থাকবে ভূমি থেকে, যেখানে তারা মিলিত হবে তাদের উচ্চতাটা সমান থাকবে ভূমি থেকে, সেই হিসাবে তাদের বিভব শক্তি সমান হবে। এখন আমাদের কাজ হচ্ছে বের করা যে এরা কোনো জায়গায় মিলিত হবে কিনা। তো এর জন্য আমি আবার কি করব, এটাকে দুইটা সেকশনে ভাগ করি। ভাগ করার পরে আমরা হচ্ছে প্রথমে একটা বস্তু নিয়ে কাজ করব, প্রথম বস্তুটা নিয়ে কাজ করি। আমাদের প্রথম বস্তুর আমাদের বের করতে হবে কি, দেখো প্রথম বস্তুটা উপর দিকে উঠতেছে, তো এখন মিলিত হবে কিভাবে, দেখো টি সময় পর আমরা ধরলাম যে কোনো একটা নির্দিষ্ট সময় ধরলাম, সেটা কি টি সময় পর প্রথম বস্তুটা উপর দিকে উঠতে থাকবে এবং দ্বিতীয় বস্তুটা নিচের দিকে নামতে থাকবে, ঠিক আছে। প্রথম বস্তু একটা ডিস্টেন্স পরিমাণ উপরে উঠবে এবং দ্বিতীয় বস্তু একটা ডিস্টেন্স পরিমাণ নিচে নামবে, তারপরে তারা মিলিত হবে। এখন কথা এখানে একটা জিনিস ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি তাদের যে টোটাল দূরত্বটা সেটা 200 মিটার হবে। কেন, চলো আমরা একটা নতুন স্লাইড খুলি। এই স্লাইডে দেখো এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড, এখান থেকে আমার প্রথম বস্তুটাকে ছাড়া হয়েছিল, এটা হচ্ছে আমার 1 নম্বর বস্তু, এবং এখান থেকে হচ্ছে আমার দ্বিতীয় বস্তুটাকে ছাড়া হয়েছিল এবং ডিস্টেন্স কত ছিল, ডিস্টেন্স ছিল হচ্ছে আমাদের 200 মিটার। আমরা বলছি টি সময় পরে তারা মিলিত হবে, ধরে নিলাম, আমরা শিওর না তারা মিলিত হবে কিনা, আমরা ভাবতেছি যে টি সময় পর তারা মিলিত হইতে পারে। তো টি সময়ে কি হবে, টি সময়ে আমার এই বস্তুটা মনে করে এত দূর উচ্চতায় উঠলো, এই বস্তুটা তখন কি হবে, এই জায়গায় থাকবে, এটা হচ্ছে ধারণা যে থাকতে পারে যদি মিলিত হয়। তো মিলিত হওয়ার ক্ষেত্রে আমার যে দ্বিতীয় বস্তুটা আছে সেটাও কি হবে, এতটুকু দূরত্ব ক্রস করে এই জায়গায় আসবে, তাছাড়া তারা মিলিত হবে না। তো তার মানে টি সময় পর তারা সেম হাইটে আসবে। তো টি সময় দেখো আমার প্রথম বস্তুটা এতটুকু দূরত্ব ক্রস করবে, এটা হচ্ছে আমার প্রথম বস্তুর দূরত্ব, এবং দ্বিতীয় বস্তুটা এতটুকু দূরত্ব ক্রস করবে, সেটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তুর দূরত্ব। দেখো তো প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর যোগফল কত হবে, অলওয়েজ 200 মিটার হবে না, ঠিক আছে। এটা 200 মিটার হইতে হবে, কারণ প্রথম বস্তুটা ডিস্টেন্স কভার করবে, দ্বিতীয় বস্তুটার ডিস্টেন্স কভার করবে, যারা একসাথে মিলিত হবে এবং তাদের যোগফল কত হবে, 200 মিটার হবে। ওকে, এটাই আমাদের এখন এই জায়গায় অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই কীভাবে করবো, যে টি সময় পর আমরা তো ধরে নিলাম যে টি সময়ে তারা মিলিত হবে। তা আমরা আগে দেখবো যে টি সময়ে প্রথম বস্তুটুকু কতটুকু ডিস্টেন্স কভার করে। এখানে সময় কত ধরলাম, যে সময় হচ্ছে টি সময়। ওকে, তো আমরা জানি, আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে কি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। ওকে, তো আমার এইচটাই বের করা লাগবে। আমার ইউ কত, ইউ বলা হচ্ছে এখানে 40 মিটার পার সেকেন্ড। তো এখন ইউ কি পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো, অবভিয়াসলি পজিটিভ ধরবো, যেহেতু যে গতি যেদিকে আমরা সেদিকটা পজিটিভ ধরবো। তার মানে ইউ হচ্ছে কত 40, আর টি তো টি সময় হচ্ছে আমরা টি ধরছি, প্লাস হাফ জি কি গ্র্যাভিটি কি আমরা পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো। দেখো আমার এখানে যে গতিটা আছে সেটা উপরের দিকে এবং গ্র্যাভিটির টান নিচের দিকে, তার মানে গতি যেহেতু পজিটিভ তার মানে গ্র্যাভিটি হবে কি নেগেটিভ, এটা হবে -9.8, আর টি সময়ের ভ্যালু হচ্ছে টি স্কোয়ার। এটাকে যদি আমরা একটু ভাঙাই সেটা হবে কত 40t মাইনাস 4.9 টি স্কোয়ার। এটা হচ্ছে আমার হাইট, বা এটা হচ্ছে আমার যে প্রথম বস্তুর যে দূরত্বটা, প্রথম বস্তু যতটুকু দূরত্ব ক্রস করছে, বা এই পাশে যদি আমি এখানে লিখে দিই এটা, যে আমার যে প্রথম বস্তু যে দূরত্বটা ক্রস করলো সেটা কত হইলো 40t মাইনাস 4.9 টি স্কোয়ার। এখন আমাদের দেখতে হবে যে আমাদের দ্বিতীয় বস্তুটা কতটুকু দূরত্ব ক্রস করছে। তা আমরা যদি এখন দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে যাই, আমাদের দ্বিতীয় বস্তু টি সময় কতটুকু দূরত্ব, মানে উপর থেকে সে কতটুকু দূরত্ব নিচের দিকে নামছে, সেটাও আমরা আবার দিব এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখন আমার দ্বিতীয় বস্তুর হাইট বের করার জন্য আমার ইউ কত, দ্বিতীয় বস্তুর যে ইনিশিয়াল ভ্যালোসিটিটা সেটা ছিল 0, তার মানে আমার এই পুরো ভ্যালুটা হয়ে যাবে 0, তার মানে 0 প্লাস হাফ
ইন্টু জি হচ্ছে গ্র্যাভিটি 9.8। এখন চিহ্ন কী হবে দেখো, আমার গতিটাও নিচের দিকে, আমার গ্র্যাভিটি যে টানটা সেটাও নিচের দিকে, তার মানে আমি এবার গ্র্যাভিটির ভ্যালু কী দিব, +9.8 এবং সময় তো t²। তার মানে আমার এখানে যে হাইটটা সেটা কত হবে, 4.9 t²। তা আমরা যদি এই পাশে নিয়ে লিখি, তা আমার এই যে ভ্যালুটা, আমার যে দ্বিতীয় বস্তুর ভ্যালুটা সেটা হবে কত, 4.9 t²। তা আমরা এই পাশে দেখছিলাম যে এইটা প্রথমটা প্লাস দ্বিতীয়টা যদি আমি করি সেটার ভ্যালু কত হবে, 200 মিটারের সমান হবে। তো চলো এই পাশে আমরা এই শর্তটা কাজে লাগাই। আমরা জানতাম কি যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা সমান হবে 200 মিটার। আমার এখানে প্রথমটা ভ্যালু কত, প্রথমটা হচ্ছে কি 40t মাইনাস 4.9 t², দ্বিতীয়টার ভ্যালু কত 4.9 t², সর্বমোট আসবে কত 120, সর্বমোট আসবে হচ্ছে 200। এবং এখান থেকে যদি আমি সলভ করি আমি টি এর ভ্যালু পাবো হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, টি এর ভ্যালু 5 সেকেন্ড হবে। এখন দেখো আমারে বলছে যে কোন নির্দিষ্ট সময় পরে বস্তু দুইটির বিভব শক্তি 1 হবে, 5 সেকেন্ড পরে বস্তু দুইটির বিভব শক্তি 1 হবে, সেটা আমরা বের করে ফেলছি। ঠিক আছে, 5 সেকেন্ড পরে আমাদের বস্তু দুইটার বিভব শক্তি 1 হবে। যদি জিজ্ঞাসা করতো যে কোন উচ্চতায় বস্তু দুটির বিভব শক্তি 1 হবে, তাহলে আমি হচ্ছে 5 সেকেন্ডটা জাস্ট এই যে কোনো একটা ভ্যালুতে, এইটাতে অথবা এইটাতে বসাই দিতাম। এখন এটাতে বসাইলে হইতো কি, এই যে এই দূরত্ব দ্বিতীয়টার দূরত্বটা কিন্তু উপর থেকে ক্যালকুলেটেড, উপর থেকে এতটুকু ডিস্টেন্সে কাভার করবে। তার মানে যদি উচ্চতা বলে যে ভূমি থেকে উচ্চতা কত, তখন আমার 200 থেকে এটা মাইনাস করতে হইতো। ঠিক আছে, -200 থেকে যদি এই ভ্যালুটা মাইনাস করতাম তাহলে হচ্ছে ভূমি থেকে উচ্চতাটা পেয়ে যেতাম। অথবা যদি আমি প্রথমটাতে অ্যাপ্লাই করতাম তাহলে হচ্ছে আমি ডিরেক্ট পৃথিবী থেকে কত উপরে উঠছে সেটা বের করতে পারতাম। ঠিক আছে, তো এই সিস্টেমে হচ্ছে এই ধরনের ম্যাথগুলো করবা। আশা করি তোমরা সবগুলো ম্যাথ বুঝতে পারছো এবং তোমাদের যে ক্লাসের যে পিডিএফটা সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিও। থ্যাংক ইউ।